আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা দেখব হচ্ছে আমাদের বহুল প্রচলিত একটা টপিক, সেটা হচ্ছে তুল্য সংখ্যা। তো তুল্য সংখ্যা কিভাবে নির্ণয় করতে হয় আজকের ভিডিওতে তোমরা এটা শিখবা। ওকে, তো দেখো, তুল্য সংখ্যাকে মেইনলি হচ্ছে ই দ্বারা প্রকাশ করা হয়। ই দ্বারা ওকে, ই মানে হচ্ছে তুল্য সংখ্যা। এখন আজকে আমরা দেখব হচ্ছে এসিডের তুল্য সংখ্যা কিভাবে বের করতে হয়, দেন হচ্ছে ক্ষারের তুল্য সংখ্যা কিভাবে বের করবা, দেন ধাতু বা অধাতু বা লবণ এবং অক্সাইড এই তুল্য সংখ্যাগুলো তোমরা কিভাবে বের করবা। ওকে, তো দেখো, প্রথমত হচ্ছে অ্যাসিড। আমরা অ্যাসিডের তুল্য সংখ্যা কিভাবে পাবো? মাথায় রাখবে, অ্যাসিডের তুল্য সংখ্যা মানে হচ্ছে প্রতিস্থাপনীয় H প্লাসের সংখ্যা। মানে হচ্ছে অ্যাসিড যতগুলো H প্লাস কি করতে পারে, প্রতিস্থাপিত করতে পারে, সেটাই হচ্ছে অ্যাসিডের তুল্য সংখ্যা। তাহলে একটু লিখে নাও আমার সাথে যে অ্যাসিডের তুল্য সংখ্যা মানে হচ্ছে কি প্রতিস্থাপিত প্রতিস্থাপিত বা প্রতিস্থাপনীয় যাই বলি, হ্যাঁ, H প্লাস এর সংখ্যা। ওকে, H প্লাস এর সংখ্যা। এবার দেখো, তাহলে অ্যাসিড মানে হচ্ছে কয়টা H কি করতে পারে, হাইড্রোজেন দান করতে পারে। হাইড্রোক্লোরিক অ্যাসিড কয়টা হাইড্রোজেন দান করতে পারে বলো তো? একটা। ঠিক আছে, এই যে তার এখানে একটা হাইড্রোজেন আছে, তার মানে হচ্ছে সে একটা হাইড্রোজেন দান করতে পারবে। তার মানে কি, হাইড্রোক্লোরিক অ্যাসিডের ডি এর ভ্যালু হচ্ছে 1। বুঝছো কিনা? মানে হচ্ছে আমি আবারও বলতেছি, দেখো, প্রতিস্থাপিত H প্লাসের সংখ্যা হচ্ছে কি অ্যাসিডের তুল্য সংখ্যা। মানে অ্যাসিড কতগুলো H প্লাস দান করতে পারে, ঠিক আছে, এটাই হচ্ছে অ্যাসিডের তুল্য সংখ্যা। ওকে, তাহলে দেখো, হাইড্রোক্লোরিক অ্যাসিড কয়টা H প্লাস দান করতে পারে, তার আছে একটা হাইড্রোজেন, তাহলে একটা হাইড্রোজেন দান করতে পারবে। ওকে, তাহলে তার তুল্য সংখ্যা 1। এবার H2SO4 কয়টা হাইড্রোজেন, দুইটা হাইড্রোজেন, তাহলে সে দুইটা হাইড্রোজেন দান করতে পারবে, এর ভ্যালু 2। ওকে, এবার দেখো HNO3 এই কয়টা হাইড্রোজেন দান করতে পারবে, তার আছে একটা হাইড্রোজেন, তাহলে কি সে একটা হাইড্রোজেন দান করবে। এই ইকুয়ালস টু কত হবে, 1 হবে। বুঝছো কিনা? এরপর দেখো, এবার এখানে আসি, এবার আমরা হচ্ছে কি ইথানোয়িক অ্যাসিড CH2C ডাবল H, এখানে কয়টা হাইড্রোজেন দান করতে পারবে সে, বলো তো, বলো বলো। এই যে এখানে তিনটা, এখানে একটা, কেমন? তাহলে হচ্ছে এই ইকুয়ালস টু কত, 4। চারটা হাইড্রোজেন আছে, তার মানে এর ভ্যালু 4 না, এটা ভুল। ঠিক আছে, এর ভ্যালু 4 হবে না। কেন হবে না? কারণ হচ্ছে এই যে এই তিনটে হাইড্রোজেন কিন্তু ইথানোয়িক অ্যাসিড দান করতে পারে না। বুঝছো কিনা? তুমি হয়তো মনে করতেছো যে হাইড্রোজেন চারটা আছে মানে কি এর ভ্যালু 4, না, এরকম কিন্তু না। এইগুলো হয়তো কাকতালীয় ভাবে মিলে গেছে দুইটা, এর ক্ষেত্রে এটা হবে না। কারণ হচ্ছে এই যে আমাদের এই CH2C ডাবল H এটা হচ্ছে জৈব অ্যাসিড। জৈব অ্যাসিডগুলো মেইনলি হচ্ছে এই যে তাদের কার্যকরী মূলকের ভিতরে যে হাইড্রোজেনটা থাকে, হ্যাঁ, ওইটাই হচ্ছে মেইনলি দান করতে পারে, অন্যগুলো কিন্তু দান করতে পারে না। তার মানে হচ্ছে এখানে সে এই হাইড্রোজেনটা দান করতে পারবে, এইটা জাস্ট এটা দান করতে পারবে, এগুলো পারবে না। বুঝছো কি? এই তিনটা হাইড্রোজেন এখানে দান করতে সে পারবে না। তাহলে এই যে হাইড্রোজেনটা যদি দান করে, তাহলে তার তুল্য সংখ্যা কত হবে বলতো? একটা হাইড্রোজেন আছে, একটা দান করতে পারবে, তার মানে হচ্ছে এর ভ্যালু কত হবে, 1 হবে। ভুলেও কেউ এটা করবে না। বুঝছো কিনা? তাহলে তার এর ভ্যালু হবে 1, মাথায় রাখি। ওকে, এবার দেখো, এবার হচ্ছে COOH অর্থাৎ অক্সালিক অ্যাসিড। এটা কি করে? এটা হচ্ছে মেইনলি কয়টা হাইড্রোজেন দান করতে পারে, আগে আমরা এটা দেখবো। ওকে, তো দেখো, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, কার্যকরী মূলকে। বুঝছো কিনা? কার্যকরী মূলক, এটাও কার্যকরী, এটাও কার্যকরী মূলক আছে, তার মানে এর ভ্যালু কত হবে, 2 হবে। বুঝছো কিনা? এটাকে তুমি চাইলে এভাবে লিখতে পারো যে S2C2O4, S2C2O4 মানে একই। এই দেখো, হাইড্রোজেন দুইটা, কার্বন দুইটা, অক্সিজেন চারটা। ওকে, এটাকে আণবিকভাবে এভাবে লেখা হয়, গাঠনিক স্ট্রাকচার তুমি এভাবে লিখতে পারো। ওকে, এবার দেখো, কার্বনিক অ্যাসিড। ঠিক আছে, কার্বনিক অ্যাসিড H2CO3, এটা হচ্ছে মেইনলি তুল্য সংখ্যা দুইটাই হতে পারে। এই যে কার্বনিক অ্যাসিড যেটা, এটা তুল্য সংখ্যা দুইটাই হতে পারে। এক হচ্ছে তোমার এটা তুল্য সংখ্যা একও হইতে পারে, দুইও হইতে পারে। ওকে, একও হইতে পারে, দুইও হইতে পারে, এর ভ্যালু দুইটাই হইতে পারে। এখন আমরা দেখবো হচ্ছে কি এক কখন হয়, দুই কখন হয়। মেইনলি এক হয় হচ্ছে রক্তের ক্ষেত্রে। ঠিক আছে, রক্তে হচ্ছে এই কার্বনিক অ্যাসিড যখন থাকে, এর এই যে এর ভ্যালু তখন কি হয়, 1 হয়, ফর ব্লাড, ফর কি ব্লাড মানে শুধুমাত্র রক্তের জন্য। ওকে, আর এমনিতে নরমাল কেসে হচ্ছে কার্বনিক অ্যাসিড যেহেতু হাইড্রোজেন দুইটা আছে, সেই দুইটা হাইড্রোজেন প্রতিস্থাপিত করতে পারে, তাই তার হচ্ছে এর ভ্যালু 2। বুঝছো কিনা? এই দুইটাই ভ্যালু হতে পারে। ওকে, এরপরে এখান দিয়ে হচ্ছে তিনটা কি আছে, তিনটা হচ্ছে অ্যাসিড কিন্তু দেওয়া আছে, এগুলো কিন্তু ব্যতিক্রম, এই জন্য আমি হচ্ছে এখানে বক্সে লিখে রাখছি। এগুলো দেখার জন্য চলো আমরা ওই পাশে যাই একটু। ঠিক আছে, তো দেখো, প্রথমত আমাদের এখানে দেওয়া আছে হচ্ছে H3PO4। এই অ্যাসিডটা আমরা হচ্ছে দেখবো এর তুল্য সংখ্যা কিরকম, H3PO4। H3PO4 দেখার জন্য মেইনলি আমাদেরকে আগে এটার গাঠনিক স্ট্রাকচারটা একটু আঁকতে হবে। ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা ক্লিয়ারলি বুঝতে পারবো জিনিসটা। দেখো, তাহলে এই যে এখানে কেন্দ্রীয় মৌল কোনটা, কেন্দ্রীয় মৌল হচ্ছে ফসফরাস, তার মানে ফসফরাসটা আমি লিখে দিলাম, এই দেখো ফসফরাস। ওকে, এবার হচ্ছে এই একটা অক্সিজেন, এবার চারটা অক্সিজেন লিখবো। দেখো, একটা অক্সিজেন হচ্ছে এখানে ডাবল বন্ড থাকবে, আর একটা অক্সিজেন এখানে একটা সিঙ্গেল বন্ড, এখানে একটা অক্সিজেন, এখানে একটা অক্সিজেন। বুঝছো কিনা? দেখো, ফসফরাসের হচ্ছে কয়টা, 5টা হাত হয়েছে, মানে পরিবর্তনশীল যৌগিক ফসফরাসের 5টা হাত হইতে পারে, অক্সিজেনের 2টা হাত, অক্সিজেনের 2টা হাত। এখন এই অক্সিজেন গুলো কি একটা একটা হাত ফিল আপ হয়েছে না, এর এই যে এই পাশে একটা হাত, এর এই পাশে একটা হাত, এর এই পাশে একটা হাত আছে, তার মানে এখানে কি করতে হবে, আরেকটা হাত ফিল আপের জন্য একটা একটা হাইড্রোজেন দিতে হবে। ঠিক আছে, একটা একটা হাইড্রোজেন, কারণ আমরা জানি অক্সিজেনের যৌগিক হচ্ছে কি 2। তাহলে এই হচ্ছে আমাদের H3PO4 এর গাঠনিক স্ট্রাকচার। ওকে, এবার দেখো, এবার হচ্ছে এর এর তুল্য সংখ্যা কত আমরা এটা বের করবো।
এখানে মেইনলি হচ্ছে অক্সিজেন যেটা, হ্যাঁ অক্সিজেন আর হাইড্রোজেন, এর মধ্যে অক্সিজেনের হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা খুবই বেশি, ঠিক আছে। হাইড্রোজেন অপেক্ষা কি এর তড়িৎ ঋণাত্মকতা খুবই বেশি, ফলে কি হয় তোমার হাইড্রোজেন এবং অক্সিজেনের মধ্যে হচ্ছে তড়িৎ ঋণাত্মকতার অনেকটা পার্থক্য সৃষ্টি হয়, ঠিক আছে, অনেকটা পার্থক্য সৃষ্টি হয়। এই পার্থক্যের ফলে হচ্ছে এই হাইড্রোজেন এবং এই হাইড্রোজেন, এই তিনটে হাইড্রোজেনের সে কি করতে পারে, প্রতিস্থাপিত করতে পারে, বুঝছো কিনা। আর এখানে এর ভ্যালু কত, এর ভ্যালু হচ্ছে 3, বুঝছো, তিনটে হাইড্রোজেন এসে প্রতিস্থাপিত করতে পারবে। আমরা জানি কি যতগুলো হাইড্রোজেন বা H+ প্রতিস্থাপিত করতে পারবে, হ্যাঁ সেটাই হবে কি তার তুল্য সংখ্যা, তার মানে এখানে তিনটেই প্রতিস্থাপিত করতে পারে, এই জন্য কি এর ভ্যালু 3। এর কারণ কি, কারণ হচ্ছে ওই যে অক্সিজেন এবং হাইড্রোজেনের কি তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য। ওকে, এর পরেরটা দেখি, দেখো এর পরেরটা কি আছে, পরেরটা হচ্ছে H3PO2, H3 কি PO2, H3PO2 এর ক্ষেত্রে হচ্ছে মেইনলি কি হবে দেখো, এর জন্য আবার আমরা হচ্ছে কি করব, এর গাঠনিক স্ট্রাকচারটা আঁকবো, ঠিক আছে, আগে PO3 এরপর PO2 দেখবো। তো দেখো H3PO3, তাহলে আগে ওই যে কেন্দ্রীয় মৌল ফসফরাস এঁকে ফেললাম, এরপর ডাবল বন্ড অক্সিজেন, একটা অক্সিজেন এখানে থাকবে, একটা অক্সিজেন এখানে থাকবে, ঠিক আছে কিনা, তিনটা অক্সিজেন, এখন কিন্তু আর চারটা অক্সিজেন না, তার মানে এখান থেকে কি যাবে, এখন হাইড্রোজেন একটা যাবে, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, বুঝছো কিনা। আচ্ছা, এটা হচ্ছে আমাদের গাঠনিক স্ট্রাকচার। এবার দেখো, এবার হচ্ছে অক্সিজেনের সাথে কয়টা হাইড্রোজেন আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, তার মানে কয়টা হাইড্রোজেন, দুইটা হাইড্রোজেন। তো তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের কারণে কি হবে, এই দুইটা হাইড্রোজেন সে প্রতিস্থাপিত করতে পারবে, তাহলে এর তুল্য সংখ্যা কত হবে, এর ভ্যালু হবে 2, বুঝছো। এবার দেখো লাস্ট আমাদের H3PO2, H3PO2 এটা আমরা দেখবো। ওকে, H3PO2 এর ক্ষেত্রে মেইনলি কি হয়, তো এর জন্য আবার চলো এর গাঠনিক স্ট্রাকচার সেম ভাবে, এই যে ফসফরাস মাঝখানে হবে, কেন্দ্রীয় মৌল, অক্সিজেন ডাবল বন্ড, একটা অক্সিজেন, আর কি অক্সিজেন হবে না, অক্সিজেন দুইটা চলে গেছে, তারপরে হাইড্রোজেন একটা, আর এখানে একটা হাইড্রোজেন, তিনটা হাইড্রোজেন। ওকে, তো দেখো এটা হচ্ছে এর গাঠনিক স্ট্রাকচার। এখানে কি অক্সিজেনের সাথে কয়টা হাইড্রোজেন আছে বলো তো, একটা হাইড্রোজেন, তার মানে কি হবে, এখানে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের কারণে এই হাইড্রোজেনটা জাস্ট প্রতিস্থাপিত করতে পারবে, বুঝছো কিনা, এই হাইড্রোজেনই কি করতে পারবে, প্রতিস্থাপিত করতে পারবে। এখানে আর দুইটা হাইড্রোজেন কিন্তু আছে, দেখো হাইড্রোজেন কয়টা, তিনটা আছে, সবগুলো কিন্তু তিনটা আছে, বুঝছো কিনা। তাইলে এই হাইড্রোজেন এবং এই হাইড্রোজেন কিন্তু সে প্রতিস্থাপিত করতে পারবে না, বুঝছো, জাস্ট এই হাইড্রোজেনটাই সে প্রতিস্থাপিত করতে পারবে। ওকে, তাইলে এর ভ্যালু কত হবে, 1 হবে। ওকে, আশা করি এই তিনটা ক্লিয়ার। তাহলে আমরা দেখো কি পাইলাম, আমরা এখানে হচ্ছে এই যে H3PO4 এর জন্য এর ভ্যালু পাইলাম হচ্ছে 3, H3PO3 এটার জন্য এর ভ্যালু পাইলাম হচ্ছে 2, আর H3PO2 এটার জন্য এর ভ্যালু পাইলাম 1। ওকে, এই তিনটা একটু ব্যতিক্রম, এটা মাথায় রাখি। ওকে, যদি রিজন আসে, যদি হচ্ছে তোমার খ নাম্বার এরকম আসতে পারে যে এর তুল্য সংখ্যা এত কেন হলো এটা, তখন তুমি হচ্ছে এরকম গাঠনিক স্ট্রাকচার দিয়ে ব্যাখ্যা দিয়ে দিবা। ওকে, আশা করি ক্লিয়ার। এবার দেখো ক্ষারের ক্ষেত্রে মাথায় রাখবে হচ্ছে আমরা যতগুলো হচ্ছে OH দান করতে পারবে, যেই ক্ষার যতগুলো OH দান করতে পারবে সেটাই হচ্ছে কি তার তুল্য সংখ্যা, তার মানে হচ্ছে কি OH, হ্যাঁ যতগুলো OH কি করতে পারবে, যতগুলো OH দান করতে পারবে, ওকে পারবে, অথবা আরেকটা আছে যতগুলো H+ গ্রহণ করতে পারবে, একটা ক্ষার যতগুলো কি করতে পারবে, H+ গ্রহণ করতে পারবে, বা যতগুলো OH কি করতে পারবে, OH দান করতে পারবে বা হাইড্রোক্সিল মূলক দান করতে পারবে, সেটা হবে কি ক্ষারের ক্ষেত্রে তার তুল্য সংখ্যা। ওকে, তাহলে আরেকটা লেখো যে যতগুলো H+ গ্রহণ করতে পারবে, H+ গ্রহণ, মাথায় রাখি অ্যাসিডের ক্ষেত্রে দান, আর এর ক্ষেত্রে কি ক্ষারের ক্ষেত্রে হচ্ছে গ্রহণ। ওকে, তো দেখো প্রথমত হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। সোডিয়াম হাইড্রোক্সাইড কি করে, সোডিয়াম হাইড্রোক্সাইড কয়টা OH আছে দেখো তো, একটা OH, সে একটা OH দান করতে পারবে, তাহলে তার এর ভ্যালু কত হবে, 1 হবে, বুঝছো কিনা। একইভাবে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড কয়টা OH আছে, দুইটা OH, এই যে 2 আছে পাশে দিয়ে, তার মানে এর ভ্যালু কত, 2। ওকে, এবার দেখো অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড কয়টা আছে, 3টা, তার মানে এর ভ্যালু কত, 3। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড OH কয়টা আছে, একটা আছে, একটাই দান করতে পারবে, এর ভ্যালু 1। ওকে, এবার দেখো লাস্ট অ্যামোনিয়া। এখন বলবো যে ভাই অ্যামোনিয়াতে তো OH নেই, তার মানে এর ভ্যালু কত, এর ভ্যালু হচ্ছে 0, কেমন, এর ভ্যালু হচ্ছে 0, এই যে উল্লেখ একটু দাঁড়াও, এর ভ্যালু কত, 0 হবে নাকি, এটা হবে, কারণ এখানে তো OH নাই, আপনি বলছেন যতগুলো OH দান করতে পারবে সেটা হবে কি এই যে ক্ষারের তুল্য সংখ্যা। অ্যামোনিয়া কিন্তু একটা ক্ষার, তোমরা জানো কিনা অ্যামোনিয়া কি একটা ক্ষার, কারণ সে ক্ষার হয়েছে কেন এটাই তুমি জানো না, ঠিক আছে। OH থাকলেই ক্ষার হবে, এটা কি কোনো কথা হলো না, আমরা দুইটা কথা বলছি। দেখো বলছে OH দান করতে পারবে যতগুলো, এটা হবে তুল্য সংখ্যা। একইভাবে যতগুলো H+ গ্রহণ করতে পারবে, এই দেখো অ্যামোনিয়া যেটা, হ্যাঁ অ্যামোনিয়া হচ্ছে কি করে একটা H+ গ্রহণ করতে পারবে, এই যে দেখো অ্যামোনিয়া NH3 কে যদি কি করি আমি একটা H+ দিয়ে যোগ করি এর সাথে, হ্যাঁ তাহলে কি হয়, মেইনলি অ্যামোনিয়াম আয়ন তৈরি হয়, অ্যামোনিয়াম প্লাস আয়ন তৈরি হয়, ঠিক আছে। তাহলে কি করে এই কিন্তু একটা H+ গ্রহণ করে অ্যামোনিয়াম আয়ন গঠন করতেছে, তার মানে হচ্ছে কি এই একটা H+ গ্রহণ করতে পারে, তাহলে কি হবে এখানে এর ভ্যালু 0 হবে না, কিন্তু 0 হবে না, এর ভ্যালু হবে 1, মাথায় রাখি এর ভ্যালু কত, 1 হবে। ওকে, আচ্ছা
এবার আসলে ধাতু এবং অধাতুর ক্ষেত্রে, ধাতু এবং অধাতু একদমই সোজা, এটা হচ্ছে তোমার সক্রিয় যোজনী। ধাতু এবং অধাতুর ক্ষেত্রে কি সক্রিয় যোজনীটাই হচ্ছে তুল্য সংখ্যা, সক্রিয় যোজনী, ঠিক আছে, সক্রিয় যোজনী। এখন সোডিয়ামের সক্রিয় যোজনী কত বলো তো, কত কত? সোডিয়াম গ্রুপ 1 এ আছে, এটা হচ্ছে একটা ক্ষার ধাতু, তাহলে সক্রিয় যোজনী কত 1, তাহলে এর ভ্যালু কত 1। এবার দেখো ক্যালসিয়াম, ক্যালসিয়ামের যোজনী কত 2, ঠিক আছে, এ মিথ্যার ধাতু গ্রুপ 2 তে আছে, তার মানে এর ভ্যালু 2। অ্যালুমিনিয়াম কত 3, আমরা জানি অ্যালুমিনিয়াম যোজনী 3, তার মানে এই সংখ্যা কি 3। কারণ এই যে ফেরিক বা আয়রন, ঠিক আছে, যেটাই এফি, এফি এর কত হবে, এর ভ্যালু কত বলো তো? এর ভ্যালু এখানে 2 হতে পারে 3 হতে পারে, কারণ কি, কারণ এর ভ্যালু আমরা জানি যে এর যোজনী 2 হতে পারে 3 হতে পারে, তার মানে এখানে এফি এর কি হবে, এফি এর তুল্য সংখ্যা যেটা, হ্যাঁ তুল্য সংখ্যা 2 3 দুইটাই হতে পারে। ওকে, এবার দেখো, এবার লাস্টে আমাদের হচ্ছে লবণ অক্সাইড বা ক্ষারীয় যৌগ। লবণ অক্সাইড বা কি ক্ষারীয় যৌগ। তো লবণ অক্সাইড বা ক্ষারীয় যৌগ নির্ণয় করার জন্য মেইনলি হচ্ছে আমাদের একটা রুলস জানা লাগবে, সেটা হচ্ছে লবণ বা অক্সাইড বা ক্ষারীয় যৌগের ক্ষেত্রে তুমি কিভাবে হচ্ছে তুল্য সংখ্যা বের করবে। সেটা রুলস হচ্ছে তুমি ক্যাটায়ন এর সংখ্যা ইনটু ক্যাটায়নের যোজনী, এটা গুণ করলেই হচ্ছে লবণ অক্সাইড বা ক্ষারীয় যৌগের কি পেয়ে যাবে, তুমি তুল্য সংখ্যা পেয়ে যাবে। দেখো এটা লিখে রাখো তাহলে, ক্যাটায়ন, ক্যাটায়ন এর সংখ্যা, ক্যাটায়নের সংখ্যা গুণ গুণ কি ক্যাটায়ন এর যোজনী, হ্যাঁ ক্যাটায়নের যোজনী, ক্যাটায়নের যোজনী। এখানে জাস্ট আমরা ক্যাটায়ন নিয়ে কাজ করব, নট অ্যানায়ন। ওকে, ক্যাটায়ন নিয়ে কাজ করব, জাস্ট এই রুলটা মাথায় রাখতে হয়েছে। দেখো ক্যাটায়নের সংখ্যা ইনটু কি ক্যাটায়নের যোজনী। ওকে, জাস্ট এই দুইটা কি করবে তুমি গুণ করে দিলে হয়ে যাবে। তাহলে দেখো সোডিয়াম কার্বনেটের ক্ষেত্রে কি হবে বলো তো, বলো বলো বলো। সোডিয়াম কার্বনেটের ক্ষেত্রে কি হবে, সোডিয়াম এখানে কয়টা আছে, দুইটা। সোডিয়াম হচ্ছে ক্যাটায়ন, ক্যাটায়ন এর চিহ্নতম, যেটা প্লাস সেটা হচ্ছে ক্যাটায়ন, আর যেটা মাইনাস সেটা হচ্ছে অ্যানায়ন। এখানে সোডিয়াম হচ্ছে প্লাস, কার্বন হচ্ছে মাইনাস, ঠিক আছে। তো দেখো সোডিয়াম হচ্ছে এখানে +2 আর কি, +1, হ্যাঁ যাই বলি, আচ্ছা এগুলো আমাদের বিষয় না, এটা হচ্ছে প্লাস, এটা মাইনাস, ঠিক আছে। তাহলে সোডিয়াম কি হবে, যোজনী কত, সোডিয়াম যোজনী হচ্ছে 1, আর সোডিয়াম কয়টা আছে, দুইটা আছে, তাহলে কি হবে 2 দ্বারা গুণ হবে, তার মানে হচ্ছে এর ভ্যালু কত হবে বলো তো, বলো বলো বলো। 1 × 2 মানে হচ্ছে 2 হবে, এর ভ্যালু বুঝছো, এটা হচ্ছে এর ভ্যালু সোডিয়াম কার্বনেট। সোডিয়াম ক্লোরাইড কি হবে, সোডিয়াম আছে একটা, সোডিয়াম যোজনী কত 1, তার মানে এর ভ্যালু 1। ওকে, এবার দেখো ক্যালসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম যোজনী কত, ক্যালসিয়াম যোজনী হচ্ছে 2 × 2 × এই যে ক্যালসিয়াম কয়টা আছে একটা, তার মানে হচ্ছে 2 হবে এর ভ্যালু। ওকে, এরপর দেখো পানি, পানির ক্ষেত্রে কি হবে, H কয়টা, এই যে হাইড্রোজেনের যোজনী হচ্ছে 1 × এই যে হাইড্রোজেন কয়টা আছে, দুইটা আছে, তার মানে এর ভ্যালু কত 2 হবে। ওকে, একইভাবে এই ক্যালসিয়াম কার্বনেট এবং অ্যালুমিনিয়াম সালফেট তুমি ভিডিওটা পজ করে করো আগে, ঠিক আছে, এখনই ভিডিওটা পজ করো এবং করো ক্যালসিয়াম কার্বনেট অ্যালুমিনিয়াম সালফেট। আশা করি তুমি করে নিয়েছো, এবার তুমি উত্তর দিও আমার সাথে। ওকে, তো দেখো ক্যালসিয়াম কার্বনেটের ক্ষেত্রে কি হবে, ক্যালসিয়াম কয়টা আছে, একটা আছে, তাহলে 1 গুণ ক্যালসিয়ামের যোজনী কত 2, তাহলে × 2, মানে এর ভ্যালু 2। সহজ, একদমই সহজ। এবার অ্যালুমিনিয়াম সালফেট দেখো, অ্যালুমিনিয়াম সালফেট মিলছে কিনা দেখো তোমার সাথে, অ্যালুমিনিয়াম আছে কয়টা, 2টা, ইনটু অ্যালুমিনিয়াম যোজনী কত 3, তাহলে এর ভ্যালু কত হবে, এর ভ্যালু হবে এখানে 6, ঠিক আছে। এর ভ্যালু অ্যালুমিনিয়ামের জন্য কি, এর ভ্যালু হচ্ছে 6। ওকে, আশা করি হচ্ছে তুল্য সংখ্যা পার্টটা তুমি ক্লিয়ার হয়েছো। এখন তোমাকে যেই জায়গায় থেকে তুল্য সংখ্যা দেখ, হোক তোমার অ্যাসিড দেখ, হোক তোমার ক্ষার দেখ, ধাতু অধাতু কিংবা লবণ, ঠিক আছে, তুমি যে কোনো জায়গা থেকে তুল্য সংখ্যা দিলে এখন পারবা। ওকে, নেক্সট কোনো ক্লাসে দেখা হবে, আল্লাহ হাফেজ।